আসসালামু আলাইকুম, আমি আনোয়ার স্যার কথা বলছি এসএসসির ফিজিক্স থেকে। এসএসসির ফিজিক্সের বল অধ্যায় থেকে আমি আজকে আলোচনা করব। এই বল অধ্যায়ের প্রথম একটি অংশ বল নিয়ে একটু কথা বলেছিলাম, আমি ভিডিওটি আপলোড করা আছে। এরপরে আজকে আমরা পড়ব বল অধ্যায়ের বাকি অংশগুলো পড়ার আগে আমি বলতে চাচ্ছি যে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আছে। আমাদের সবার পরিচিত এবং জনপ্রিয় একজন বিজ্ঞানীর সূত্র আলোচনা করা আছে। তোমরা দেখবে এই অধ্যায়টিকে একটু স্টাডি করলেই শুরুতে বলা আছে এখানে তোমাদের বলের প্রকৃতি নিয়ে, বলকে মৌলিক বল কতভাবে ভাগ করা হয়েছে, মৌলিক বলকে নিয়ে কিছু আলোচনা করা হয়েছে। এরপরেই যেটি আলোচনা করা হয়েছে আমি সেটিকে আজকে টপিক এখানে নিয়েছি, এখানে নিউটনস ল। তো এই যে নিউটনের সূত্রগুলো, আমি সেদিন এর আগের ভিডিওতে নিউটনের মহাকর্ষ সূত্রটি একটি আলোচনা করেছিলাম, ছোট্ট করে এক্সপ্লেন করেছিলাম। আমি সেটাও আজকে আরেকটু ব্যাখ্যা করব। পাশাপাশি নিউটনের যে সূত্রটি আছে এই সূত্রটি আমরা ভালোভাবে পড়াশোনা করব। নিউটনের সূত্র, নিউটনকে নিয়ে একটু বলি আমি। স্যার আইজাক নিউটন সম্পর্কে তিনি একদিন একজন রিক্সা চালককে বলছেন, আপনি কি নিউটনের বাসা চেনেন? হ্যাঁ চিনি, আমাকে নিয়ে চলো। সেখানে গেলেন, তো রিক্সা চালক বলছেন, আপনাকে চেনা চেনা লাগছে যে আমিই নিউটন। নিউটন নিজে বলছেন আমি নিউটন, আমি আমার বাসার ঠিকানায় ভুলে গিয়েছিলাম। আসলে যখন আমরা কিছু জিনিস ভুলে যাই তখন নিজেরা অনেক সময় মনে করি যে আমার মধ্যে মেধা কম, আমার স্মৃতিশক্তি কমে গেছে। বিষয়টা এরকম না। এখানে আমার ব্যক্তিগত যে মতামত এই ব্যাপারটাতে, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু ভুলে যাই তখন সত্যি বলতে আমরা কোনো বড় কিছু নিয়ে যখন ভাবি, ছোট ছোট জিনিসগুলো আমাদের দৃষ্টিগোচরের আড়ালে রয়ে যায়, তখন এগুলোকে আমরা কাউন্ট করতে পারি না। এত কিছুর পরেও তাদের যে সফলতা, এই সূত্রগুলো এত বেশি পড়া হচ্ছে সারা পৃথিবীতে যে আমার মনে হয় বিজ্ঞান এটা নিউটনের সূত্র থেকেই শুরু হয়। তো যেহেতু ফিজিক্সের জনকও বলা হয়, তোমরা জানো যে নিউটনকে, যদিও আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হচ্ছে আইনস্টাইন, বাট ফিজিক্সের জনক নিউটন এখনও বলা হয়। নিউটন হচ্ছে ফিজিক্সের জনক। সুতরাং আমরা এই সূত্রটা একটু ভালো মতো পড়াশোনা করব। সবাই আমার সাথে থাকো, তোমরা দেখো নিউটনের প্রথম সূত্রটা কি, তিনি কি বলতে চাইছেন এই সূত্রতে, সেই বিষয়টাকে কিন্তু আমাদের একেবারেই বুঝতে হবে। তিনি যেটা বলতে চাইলেন প্রথমত সেটা হচ্ছে কোনো একটি বস্তু, এর ভরে একটি বস্তু নিচ্ছি আমি, কোনো একটি বস্তুকে যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে কি ঘটবে। এখন যদি আমি বল প্রয়োগ না করি তাহলে কি ঘটবে, এই বস্তুটা যদি স্থির থাকে সেটা স্থিরই থাকবে, যদি গতিশীল থাকে তাহলে গতিশীলই থাকবে। এখান থেকে দুটো জিনিসের আমরা ধারণা কিন্তু পাই। প্রথমত আমরা এখান থেকে বলের ধারণা পাচ্ছি, দ্বিতীয়ত আমরা এখান থেকে আরেকটা ধারণা পাবো, সেটা হচ্ছে জড়তার ধারণা পাবো। তোমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে জড়তা হচ্ছে সেই জিনিসটা, স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। তোমরা জানো যে জড়তা দুই ধরনের, একটি হচ্ছে স্থিতি জড়তা আর একটি হচ্ছে গতি জড়তা। আমি এর আগের ভিডিওতে এটি বলেছিলাম। এবং বল হচ্ছে এই জড়তার বিরুদ্ধে কাজ করে, যা স্থির বস্তুকে গতিশীল করে এবং গতিশীল বস্তুকে স্থির করে। এখন নিউটনসের এই যে লটা, ফার্স্ট ল, একটু চিন্তা করো ফার্স্ট লটা কি। ফার্স্ট লটা হচ্ছে এই যে বললাম আমি, যদি কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগ করি তাহলে এই বস্তুটা স্থির থাকলে গতিশীল হবে, গতিশীল থাকলে গতির পরিবর্তন হবে। এখন যদি এটা আমি না করি তাহলে কি হবে, তাহলে স্থির বস্তুটা স্থিরই থাকবে, আর যদি গতিশীল হয় বস্তুটা গতিশীল থাকবে। এইটাই হচ্ছে প্রথম সূত্র। স্যার আইজাক নিউটনের প্রথম সূত্রটা তোমরা একটু মনে রাখবে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে, কারণ বস্তুর সরল পথে চলার প্রবণতা আছে, সরল পথে চলতে থাকবে। এটা হচ্ছে প্রথম সূত্র। প্রথম সূত্রটাকে এভাবে বলা যাবে। এবার আমি দ্বিতীয় সূত্রতে আসবো। তিনি আসলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটাকে এই যে সাবডিভিশন করা হলো, এটা কিন্তু অনেক পরে। মূলত নিউটনের এটা টোটাল একটা সূত্রকেই সাবডিভিশন করা হয়েছে। এই সূত্রটা টোটাল তার প্রথম অংশ হচ্ছে এই যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চলতে থাকবে, গতিশীল থাকবে। দ্বিতীয় যে অংশটা আছে, সেকেন্ড লটা কি, সেকেন্ড লটা একটু ভালোভাবে দেখো। যদি এখন কথা হচ্ছে এখানে আমি যদি বল প্রয়োগ করি তাহলে কি হবে,
একটু বোঝার চেষ্টা করতে হবে। এখন সূত্রের পরের অংশটা হচ্ছে, যদি আমি বল প্রয়োগ করে ফেলি কোনো বস্তুর উপর তাহলে কি ঘটবে। ধরে নাও এই বস্তুটা স্থির বা গতিশীল, যাই হোক সেটা, বস্তুটা যদি স্থির থাকে গতিশীল হবে, যদি গতিশীল থাকে গতি পরিবর্তন হবে, তার মানে বস্তুটা একটু দূরত্ব অবশ্যই অতিক্রম করবে, একটু বুঝতে হবে এখানে। তো বস্তুটা এই জায়গা থেকে যখন যাবে তখন একটি সে দূরত্ব অতিক্রম করবে, এখানে ডি আমি এটি ডিস্টেন্স দূরত্ব, এবং এই বস্তুটার এখানে একটা বেগ থাকবে, এটি হবে আদি বেগ, এবং এখানে যখন যাবে এটা বস্তুর হবে শেষ বেগ। কি হবে এখন, বস্তুটার আদি বেগ যাই থাকুক না কেন, বল প্রয়োগ করার পরে সেটার পরিবর্তন হবে, মাস্ট পরিবর্তন হবে, পরিবর্তন হবে, বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়ার পর কমে যেতে পারে, এটা যাই হোক না কেন। ওই দিক থেকে বস্তুটা আসলে আমি যদি এই দিক থেকে বল প্রয়োগ করি কমে যাবে, হয় কমবে না হলে বাড়বে, যে কোনো একটা ঘটনা ঘটবে। তো এখান থেকে কি একটা ধারণা পাবো আমরা, দেখো এই যে ভর দিয়ে যদি এই আমি বেগগুলোকে গুণ করে ফেলি তাহলে আমরা একটা ভর বেগ পাবো। এখন ভর বেগ কাকে বলে তোমরা জানো, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তো ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তো ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি এবং বেগকে ভি দ্বারা প্রকাশ করি। ভরবেগ পি সমান এম ভি। এখানে এম মানে ভর, ভরের একক হচ্ছে কেজি এবং বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। সুতরাং ভরবেগের একক কিন্তু হবে মিটার পার সেকেন্ড। এই ভরবেগের ধারণাটা মাথায় নিতে হবে। ভরবেগটা হচ্ছে কোনো একটা বস্তুর ভরকে ওই বস্তুর বেগ দিয়ে গুণ করলে ভরবেগ পাওয়া যাবে। তাহলে তিনি এখানে যেটা বলছেন সেটা হচ্ছে, আমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি তাহলে ওই বস্তুটার ভরবেগ পরিবর্তিত হবে, রাইট? বাড়তে পারে কমতে পারে সেটা পরের বিষয়, কিন্তু আপাতত ভরবেগের পরিবর্তন হবে। তো এখানে ভরবেগটা কেমন হবে, তুমি যদি একটু ক্যালকুলেশন এম এবং ইউ দ্বারা গুণ করলে কি হবে, এখানে এম ইউ হবে, এখানে এম কে ভি দ্বারা গুণ করলে কি হবে, এম ভি হবে। তো এটা হবে আদি ভরবেগ, এটা হবে শেষ ভরবেগ। আদি ভরবেগ এবং শেষ ভরবেগ, ভরবেগের পরিবর্তনটা কেমন হবে একটু দেখো। তো আদি ভরবেগ হচ্ছে এম ইউ এবং শেষ ভরবেগ হচ্ছে এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তন কি হবে, ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ। এই কন্ডিশনে মনে রাখতে হবে অলওয়েজ ভি গ্রেটার দেন ইউ। এখন যদি বেগটা বৃদ্ধি পায় সেক্ষেত্রে ভি থেকে ইউ মাইনাস হবে, যদি বেগটা কমে যায় তখন ইউ থেকে ভি মাইনাস হবে। তো আপাতত আমরা মনে করতেছি বেগটা বৃদ্ধি পেয়েছে, সুতরাং আমার এম ভি মাইনাস এম ইউ হবে। এখন এই যে ঘটনাটা ঘটলো, কোনো একটা ঘটনা ঘটার জন্য একটু সময় লাগে কিনা, অবশ্যই সময় লাগে। এই সময়টা ধরে নিলাম আমি টি সময়ে এই ঘটনাটা ঘটলো, তাহলে আমি এখানে কি লিখতে পারি, ভরবেগের পরিবর্তনের হার মনে হলো ফিজিক্সে অলওয়েজ সময় দ্বারা ভাগ। তাহলে কি হবে এখানে এম ভি মাইনাস এম ইউ বাই টি। তার মানে হচ্ছে টি সময়ে যদি ভরবেগের পরিবর্তন হয় এম ভি মাইনাস এম ইউ, তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ বাই টি। এইটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এটা বাড়বে নাকি কমবে সেটা নিয়েই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্রটাকে বুঝতে গেলে আমাদের আগে ভরবেগের পরিবর্তনের হারটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো ভরবেগের পরিবর্তনের হার নিউটন যেটা বলছেন, কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি তাহলে এই যে ভরবেগের পরিবর্তনের হারটা আমি পাবো, সেটা এই যে বল প্রযুক্ত করেছি আমি এই বলটার সমানুপাতিক হবে। মানে হচ্ছে এই ভরবেগের পরিবর্তনের হারটা নির্ভর করবে এই বলের উপর। এর অর্থটা হলো এই যে বল যদি বৃদ্ধি পায় তাহলে ভরবেগের পরিবর্তনের হারটা বাড়বে, যদি বলটা কমে যায় তাহলে ভরবেগের পরিবর্তনের হারটা কমে যাবে। এটাই হচ্ছে দ্বিতীয় সূত্র। এখন এটাকে যদি একটু আমরা ক্যালকুলেশন করে দেখো তো, উভয় দিকে এম আমরা কমন নিতে পারি এখানে, তাহলে ভি মাইনাস ইউ বাই টি থাকে, এবং এটাকে ফাইনালি ক্যালকুলেশন করলে হবে এম এ, বিকজ অফ আমরা জানি যে এ সমান ভি মাইনাস ইউ বাই টি।
তো এই যে ভরবেগের পরিবর্তনের হার, এটি হচ্ছে এম এ। তাহলে এম এ দেখলেই আমরা বুঝতে পারবো যে এই অংশটা হচ্ছে আমার ভরবেগের পরিবর্তনের হার। এখন তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটাকে যদি আমরা গাণিতিকভাবে লিখি, কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার যেই বল প্রয়োগ করলাম তার সমানুপাতিক। তার অর্থ হলো এই যে ভরবেগের পরিবর্তনের হার এম এ হলে সেটা এফ এর সমানুপাতিক হবে। তার মানে এম এ প্রপোর্শনাল এফ। এইটা কিন্তু এইটা ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট, এইটার উপর নির্ভর করবে। মানে বল যত বৃদ্ধি পাবে ভরবেগের পরিবর্তনের হার ততই বাড়তে থাকবে। তো এইটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এটাকে আরেকটু ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি পাচ্ছি আমরা একটু দেখো। তাহলে এম এ ইকুয়াল একটা কনস্ট্যান্ট আসে এফ। তোমরা জানো যেখানে প্রপোর্শনাল আসে সেখানে একটা কনস্ট্যান্ট আসে। তো এই কনস্ট্যান্ট কেটা এর মানটা আমরা একটু অন্যভাবে বের করব। এখানে এর কিন্তু কোনো ফিক্সড ভ্যালু নেই। এই মানটা আমরা একটু চিন্তা করি যে ধরেই নিচ্ছি বস্তুটার ভর হচ্ছে 1 কেজি। তাহলে এই বস্তুটার ভর হলো 1 কেজি, 1 কেজি ভরের বস্তু। এখন এই বস্তুটার উপর বল প্রয়োগ করা হলো হচ্ছে 1 নিউটন। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে। 1 নিউটন বল প্রয়োগ করলাম আমি 1 কেজি ভরের বস্তুর উপর। তাহলে ত্বরণ সৃষ্টি হলে সেটি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হবে। সেটি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করবে। সুতরাং আমরা এই 1 আর এই 1 যদি আমরা এখানে বসায় দেই তাহলে কি পাবো? এম এর মান 1 হবে, এ এর মান 1, এফ এর মান 1 হলে কে এর মানটা কিন্তু 1 হবে। এই সংজ্ঞাটা বলা হবে যে একক বলের সংজ্ঞা থেকে আমরা নিব। একক বল মানে 1 নিউটন বল প্রয়োগ যদি আমি 1 কেজি ভরের বস্তুর উপর করি তার ত্বরণ সৃষ্টি হবে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটি হচ্ছে একক বলের একটি সংজ্ঞা। তোমরা এখান থেকে দেখো তাহলে এটার মান যদি 1 হয়, এটার মানও যদি 1 হয়, তাহলে কে এর মান কত হচ্ছে? এটা এফ এর মানও 1। তো সুতরাং এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়াবে হচ্ছে কে এর মান 1। তো আমরা এটাকে যদি এইভাবে ক্যালকুলেশন করে নেই তো কি পাচ্ছি আমরা? কে এর মান 1। এখন এই কে এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসায় দেই তাহলে প্রপার সমীকরণটা পেয়ে যাব আমরা এম এ ইকুয়াল এফ, অর্থাৎ এফ ইকুয়াল এম এ। তো এটাকে কি করব আমরা? কে এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই। তো বসাচ্ছি আমি। তাহলে এম এ ইকুয়াল 1 ইন্টু এফ, অর্থাৎ এম এ ইকুয়াল এফ, অর্থাৎ এফ ইকুয়াল এম এ। এটা সম্ভবত দেখা যাচ্ছে, আর আমি বলতেওছি এখানে এই ঘটনাটা ঘটবে। একটু থিঙ্ক করো, আমি রিপিট করছি আবার। ফার্স্ট ল হচ্ছে যদি বল প্রয়োগ না করি স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। যদি বল প্রয়োগ করি তাহলে কি হবে? যদি বল প্রয়োগ করি তাহলে ভরবেগের পরিবর্তন ঘটবে। ভরবেগের পরিবর্তন, আদি ভরবেগ পাবো আমরা। ভরবেগ কি একটু বলেছি আমি, শেষ ভরবেগ পাবো। ভরবেগের পরিবর্তন পাবো এদের দুইটার পার্থক্য থেকে। এখন ভরবেগের পরিবর্তনের হার, একটা সময় যেহেতু লাগবে, ভরবেগের পরিবর্তনের হারকে ক্যালকুলেট করলে আমরা এম এ পাবো। তো সূত্রটা হচ্ছে কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি তাহলে যে ভরবেগের পরিবর্তনের হারটা পাবো সেটি ওই বলের সমানুপাতিক। তাহলে বলটা হচ্ছে এফ, তাহলে এম এ প্রপোর্শনাল এফ। আমি এটাকে ক্যালকুলেশন করলে একটা কনস্ট্যান্ট পাবো। এবং এখানে 1 কেজি ভরের বস্তুর উপর যদি আমি 1 নিউটন বল প্রয়োগ করি তাহলে ত্বরণ যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই ক্যালকুলেশনে যদি মানটা আমি বসায় দিই এই সমীকরণটাতে তাহলে আমি কে এর মান 1 পাবো। কে এর মান এখানে 1 বসালে এই সমীকরণটাতে আমি এফ ইকুয়াল এম এ পাবো। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্র এফ সমান এম এ, এই প্রতিপাদন করো, প্রমাণ করো যে এফ সমান এম এ। এটি যখন আমরা পড়েছিলাম ফিজিক্স বইটা, যখন সৃজনশীল ছিল না তখন এই প্রশ্নটা অনেকবার আসছে, কিন্তু এখন ওইভাবে আর এই প্রশ্নটাকে চাওয়া হয় না। এই অধ্যায়কে ঘিরে এত বেশি গাণিতিক সমস্যা আছে যে আমি এই অধ্যায়ের বেসিকগুলো ক্লিয়ার করার পর যখন গাণিতিক সমস্যা আপলোড করব তখন বুঝতে পারবে তোমরা যে এই অধ্যায়ে এফ সমান এম এ এবং নিউটনের তৃতীয় সূত্রে আসতেছি আমি, এগুলো দিয়ে যে কি পরিমাণে গাণিতিক সমস্যা দেয়া আছে। তোমরা একটু যদি বই দেখো, গাইডগুলো একটু দেখো তাহলে বুঝতে পারবে, এবং বিগত সালের প্রশ্নগুলো যদি একটু স্টাডি করো। সুতরাং আমাদের কোনো গাণিতিক সমস্যা সমাধানের জন্য কিন্তু ওই সমীকরণটার উপর পূর্ণ আস্থা রাখতে হবে যে এই সমীকরণটার ক্যালকুলেশনটা কিভাবে আসছে।
তো আমরা যদি কোনো একটা বস্তুর ভর দিয়ে দেয়, বল দেয়, তাহলে আমরা এখান থেকে কিন্তু ত্বরণ বের করতে পারবো। দেখো একটু, এখানে আমার এই F ইকুয়াল এম এর সমীকরণটাতে তিনটি রাশি আছে। একটি হচ্ছে F, একটি হচ্ছে M, একটি হচ্ছে A। F মিনস ফোর্স, F মিনস ম্যাস, A অ্যাক্সিলারেশন। তো F এর মান M এর মান দিয়ে এর মান চাইতে পারে, যে কোনো দুইটার মান দিয়ে আরেকটার মান চাইতে পারে। তো আমাদের সেভাবে বের করতে হবে। এরপরে আমরা যাব থার্ড লতে। তোমরা একটু থার্ড লটা, আমার পরামর্শ তোমাদের জন্য যে থার্ড লটা খুব ছোট্ট করে বইয়ে আলোচনা করা আছে। আমি এটা নিয়ে একটু বড় করে আলোচনা করতে চাই, কারণ থার্ড লটা সব সময় আমরা বইয়ে ছোট করে আলোচনা করা আছে, তো তাই গুরুত্ব কম দেই। কিন্তু আসলে থার্ড লটাকেই ইউজ করা হয় সব জায়গাতে। সেকেন্ড ল এবং ফার্স্ট লটা একেবারেই পরিবেশের সাথে অ্যাডজাস্ট। সেকেন্ড লটা নিয়ে শুধু গাণিতিক সমস্যা, কিন্তু থার্ড লটা এত বেশি ইউজ করা হয় সব জায়গাগুলোতে, একটু পরও বুঝতে পারবে। তো থার্ড লটা কি আসলে আগে সেটা বুঝতে হবে। থার্ড ল আমি বলছি, দেখো যে কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, নিউটনের কিন্তু বল নিয়েই কথা, যদি কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগ করি তাহলে ওই বস্তুটা সমপরিমাণে বল আমাদেরকে দেবে। অর্থাৎ আমরা যদি কোনো একটা জায়গায় কোনো একটা পরিমাণের বল প্রয়োগ করি, সমপরিমাণ বল সেই জায়গাটাতে প্রযুক্ত হবে। তুমি যদি কোনো একটা বস্তুকে আঘাত করো কোনো কিছু দিয়ে, তো ওই বস্তুটা সমপরিমাণ বল বিপরীত দিকে আঘাত করে। তোমরা বাস্তবে আমরা যখন নৌকা থেকে লাফ দিই না, দেখো না কোনো জায়গা থেকে যখন লাফ দিয়ে নামি এটা পিছনে সরে যায়, নৌকায় যখন উঠবে দেখবে তুমি নৌকা দিয়ে থেকে যখন লাফ দিয়ে নামছো তখন নৌকাটা পিছনের দিকে সরে যাচ্ছে। এটা হচ্ছে নিউটনের থার্ড ল। মানে কোনো বস্তুর উপর ক্রিয়া করলে সে একটা প্রতিক্রিয়া দেবে এবং এই প্রতিক্রিয়াটা হবে সমান। দেখো নিউটনের তৃতীয় সূত্রের দুইটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে প্রতিক্রিয়াটা কেমন হবে, প্রতিক্রিয়াটা হবে সমান এবং এটি হবে বিপরীতমুখী। বিপরীতমুখী এই দুটো কন্ডিশনেই কিন্তু পূরণ করতে হবে। এখন সমান তো আমরা সমান চিহ্ন দিয়ে প্রকাশ করব, বিপরীতমুখী সমান তো সমান চিহ্নই দেব, বিপরীতমুখী চিহ্নটাকে আমরা মাইনাস দ্বারা প্রকাশ করব। অর্থাৎ ফিজিক্সে তোমরা জানো যে বিপরীতমুখী অর্থাৎ যদি দিক পরিবর্তন করে, দিক বলতে কি, দিস ইজ সায়েন্স। দিক মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ না, দিক হচ্ছে কোনো একটা বস্তু কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে মূল বিন্দুর সাপেক্ষে, সেটা হচ্ছে দিক। ধরে নাও এটি এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিসের দিকে একটা বস্তু যাচ্ছে, সে যদি 90 ডিগ্রি কোণে যাওয়া শুরু করে তাহলে বুঝতে হবে সে সরাসরি, যদি এটি পশ্চিম দিক হয় সে দক্ষিণ বা উত্তর দিকে যাচ্ছে। তাহলে দিকটা বোঝা যাচ্ছে কিন্তু কোণের উপর নির্ভর করে। সুতরাং এই যে মাইনাস মানে বিপরীত দিক, তুমি যদি এই দিকে যাও এটা পজিটিভ দিক, এই দিকে যদি যাও একই রকম, এটা এক্স প্রাইম, তাহলে এটা হবে নেগেটিভ দিক। মানে দিক মানে হচ্ছে বিপরীতমুখী, মানেই হচ্ছে মাইনাস এবং প্লাসের একটা হিসাব ক্যালকুলেশনগুলোতে। সুতরাং এই থার্ড লটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে। সমান কি, মনে করো আমি কোনো বস্তুর উপর F1 পরিমাণ বল প্রয়োগ করলাম এবং সে আমাকে দিচ্ছে হচ্ছে F2 পরিমাণের বল, প্রতিক্রিয়া, এবং এই প্রতিক্রিয়াটা যেহেতু বিপরীতমুখী হবে তাই আমি ঋণাত্মক চিহ্ন ইউজ করব। বিষয়টা এমন না যে F1 ইকুয়াল মাইনাস F2 হবে, এমনও হতে পারে যে F2 ইকুয়াল মাইনাস F1 হবে। যেহেতু দুটো ইকুয়াল, একটা বিপরীতমুখী হবে, মানে প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে। এটা হচ্ছে একেবারে প্রাইমারি লেভেলের আলোচনা তিনটা সূত্র নিয়ে। আমরা একটু এই তিনটা সূত্রের একটু ব্যাখ্যা করবো সামনে। আমি একটা জিনিস আলোচনা করতেছি, আমি তোমাদের উদ্দেশ্যে ছোট্ট করে অবশ্যই বলবো, পরামর্শ থাকবে আমার, তোমরা যখন এই সূত্র তিনটা পড়বে তখন সূত্র তিনটাকে একটা সূত্র মনে করে পড়বে। এবং এটি একটা সূত্র ছিলও, কিন্তু এই তিনটা যে সাব ডিভিশন করা হলো পরে, সেটা হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে। একটা সূত্র কি, যদি কোনো একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করি তাহলে বস্তুটার কি ঘটবে, যদি না করি তাহলে কি ঘটবে, এই দুইটা যদি প্রশ্ন তুলতে পারো তাহলে সূত্র তিনটা ক্লিয়ার হবে। যদি প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। যদি প্রয়োগ করি তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার পাবো, এটা ওই প্রযুক্ত বলের সমানুপাতিক হবে। এবং আমি যে বলটা প্রয়োগ করব ওই বস্তুটার সমপরিমাণ এবং বিপরীতমুখী বল আমাকে ফেরত দেবে। ইটস অ্যাবসলিউটলি রাইট, বিকজ লাইফেও তাই, যেমন কর্ম তেমন ফল একটা কথা থাকে, এটা সত্যি।
তো এখন দেখো আমরা একটু আলোচনা করব আসলে এরপরেই নিউটনের 3টা সূত্র নিয়ে আলোচনা করার পরে যেই জিনিসটা আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। বইটাতে ভরবেগের সংরক্ষণ সূত্র এই জিনিসটা একটু আমরা ক্লিয়ার করতে চাচ্ছি যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি। এখানে আস্তে আস্তে আমরা আসতেছি, এটাতে নিউটনের 3য় সূত্রের একটা প্রভাব আছে। এই ভরবেগের সংরক্ষণ সূত্রটা হচ্ছে যদি দুটো বস্তু, এই অসংখ্য ক্যালকুলেশন আছে এবং গাণিতিক সমস্যা আছে এই বিষয়টার উপর, সুতরাং অবশ্যই মনোযোগ দিতে হবে। মনে করো m1 ভরের একটি বস্তু আছে এখানে এবং এই বস্তুটা হচ্ছে m2 ভরের দুইটা বস্তু, এরা পরস্পর যাচ্ছে এবং একটা সময় গিয়ে এরা দুইটাই ধাক্কায়, এরা দুটা বস্তুই পরস্পরকে এরা ধাক্কা দিল। এটি হচ্ছে m1 এবং এটি হচ্ছে m2। এই কিছুক্ষণের জন্য এরা দুইজন দুই দিকে যাবে, কিন্তু একটু পরে তারা আবার চলতে থাকবে। এই পরবর্তী স্টেপটা দুইভাবে হতে পারে, একটু বুঝতে হবে। দুটা বস্তু যাচ্ছে, এটি u1 আদিবেগে যাচ্ছে, এটি u2 আদিবেগে যাচ্ছে। u1 আদিবেগ বলতে যে কোনো আদিবেগ হতে পারে। এরা যখন যাচ্ছে কোনো একটা সময় যদি এরা ধাক্কায় পতিত হয়, মানে ধাক্কা পায়, একজন আরেকজনকে ধাক্কা দেয়, তারপরে তারা আবার যদি চলতে শুরু করে তাহলে দুইভাবে চলতে পারবে। একটা হচ্ছে তারা দুইজনে মিলিত হয়ে চলতে পারবে, আর একটা হচ্ছে তারা আবার আলাদা আলাদা চলতে পারবে। তো যেভাবেই চলুক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কেমন হবে সেটা আগে বলি। ভরবেগের সংরক্ষণ সূত্রটা হবে যদি দুইটা বস্তুর মধ্যে অন্য কোনো বল আর কাজ না করে, মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তাহলে যেটা হবে সেটা হলো এই আদি মোট ভরবেগ, মানে আগের ধাক্কার পূর্বে যে মোট ভরবেগ থাকবে এবং ধাক্কার পরে, বস্তুদের ধাক্কার পরে যে মোট ভরবেগ থাকবে, এই দুইটা মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এটি তুলনা করতে পারো তোমরা শক্তি সংরক্ষণশীলতার নীতির সাথে। শক্তি সংরক্ষণশীলতার নীতিটাও তাই, যে শক্তিকে ধ্বংসও করা যায় না, সৃষ্টিও করা যায় না, এটিকে শুধু এক বা একাধিক রূপে রূপান্তরিত করা যায়। উদাহরণস্বরূপ তোমরা যদি একটু বৈদ্যুতিক বাল্বের দিকে তাকাও, সেখানে বিদ্যুৎ শক্তি গিয়ে দুটো শক্তিতে রূপান্তরিত হয়। মনে করো যে পরিমাণ বিদ্যুৎ শক্তি একটা বৈদ্যুতিক বাল্বে আপতিত হয়ে এক্স পরিমাণে আলোক শক্তি দেবে এবং ওয়াই পরিমাণে তাপ শক্তি দিল। একটা বৈদ্যুতিক বাল্বে কিন্তু আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে আলো পাই, সাথে কিন্তু আমরা তাপ পাই। তো এখানে যেই পরিমাণে ধরে নিলাম আমি যে এক্স পরিমাণ আলো পাচ্ছি এবং ওয়াই পরিমাণে তাপ পাচ্ছি, এই দুইটার সমষ্টি কিন্তু জেড এর সমান। কারণ আমরা শক্তিকে সৃষ্টিও করতে পারি না, ধ্বংসও করতে পারি না। এটা যাকে জাস্ট একটা রূপ থেকে দুইটা রূপে রূপান্তরিত করা হলো। অনুরূপভাবে এখানে ভরবেগের কোনো পরিবর্তন হবে না যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রটা হচ্ছে মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এটার গাণিতিক রূপটা কেমন হবে আমরা আগে ধাক্কার পূর্বে মোট ভরবেগটা বের করে নেব। দেখো ধাক্কার পূর্বে মোট ভরবেগটা কেমন হবে। ধাক্কার পূর্বে এই বস্তুটার আদি ভরবেগ হবে mu, m1 u1 আদি ভরবেগ, এবং এই বস্তুটার আদি ভরবেগ হবে m2 u2, এবং এদের মোট করতে গেলে আমাদের যোগ করতে হবে। তার মানে ধাক্কার পূর্বে মোট আদি ভরবেগ হবে m1 u1 প্লাস m2 u2। এবার ধাক্কার পরে কেমন হবে, মনে করো ধাক্কার পরে এরা আলাদা চলতে শুরু করলো, তাহলে এটি m1, এটি হচ্ছে m2, দুইজনেই আলাদা চলছে, তাহলে এটার শেষ বেগ হবে v1, এটির শেষ বেগ হবে v2। তো দুইজন যখন আলাদা চলতে শুরু করবে তখন কি হবে, ধাক্কার পর এই দুইটাকে যদি একটু ক্যালকুলেশন করো কি দাঁড়াবে, m1 v1 প্লাস m2 v2। এখন এই যে দুইটা ভরবেগ পেয়ে গেছি আমরা ধাক্কার পূর্বে এবং ধাক্কার পরে, ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা কি, সংরক্ষণশীলতার সূত্রটাই হচ্ছে এরকম যে মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। কারণ এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ করেনি। তাহলে আমরা এই দুইটাকে লিখতে পারি যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এইটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতির গাণিতিক রাশিমালা।
এই গাণিতিক রাশিমালাটা দিয়ে অসংখ্য গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। এই অধ্যায়টার টাইটেল খুবই ছোট, নামটা ছোট্ট করে বলা আছে বল, কিন্তু বলকে নিয়ে এত বেশি আলোচনা আছে। এই অধ্যায়টা আমি যেহেতু লেকচারগুলো আপলোড করতেছি দেখবে তোমরা। তো এখানে আমরা ভরবেগের সংরক্ষণের সূত্র, এই যে গাণিতিক সমীকরণটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এই সমীকরণটার রূপ তিনভাবে দেখতে পারবো আমরা যখন গাণিতিক সমস্যা সমাধান করব। তিনভাবে কেন? আমি প্রথমে বলেছিলাম যদি বস্তু দুটো ধাক্কার পর আলাদা আলাদাভাবে চলতে থাকে তাহলে গাণিতিক সমীকরণটা এমন হবে। কিন্তু যদি এরা দুইজনে মিলিত হয়ে একসাথে চলে, হতে পারে এরকম যে দুইজন ধাক্কার পরে মিলিত হয়ে যে কোনো একদিকে গেল, যেতেই পারে। তো যদি দুইজনে মিলিত হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের কমন সেন্স থেকে যদি আমরা চিন্তা করি তাহলে শেষ বেগ দুইটা কিন্তু একটা হবে। একটু বুঝতে হবে, কিন্তু এরা দুইজনে একসাথে যেহেতু যাচ্ছে তাহলে এদের বেগ তো আলাদা হওয়ার প্রশ্নই আসে না, তাহলে শেষ বেগ দুটো আমাদের একটা বেগ হবে। তাই যদি হয় তাহলে v1 v2 হওয়ার প্রশ্ন আসতেছে না, v1 এবং v2 দুটো বেগ একটা হবে। একটাই যদি হয় সেটা কমন যাবে এখানে। তাহলে সমীকরণটা কেমন হবে দেখো একটু ভালো করে বোঝো। তাহলে এটা তোমরা লিখে রাখতে পারো, ধাক্কার পর যদি আলাদা আলাদা ভাবে যায় তাহলে এই সমীকরণটা হবে। যদি তারা একসাথে যায় তাহলে সমীকরণটা হবে হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু v। কেন? কারণ হচ্ছে বেগ দুটো একই রকম, দুটো বেগ একই রকম হলে কমন যাবে, সহজ ব্যাপার। তাহলে ভিটা এরকম হবে। তো এই সমীকরণ থেকেও যদি অনেক সময় আমাদের বলতে পারে, কিছু ডেটা দিয়ে বলতে পারে যে তোমরা ধাক্কার পরে যদি বস্তু দুটো একই সাথে চলে তাহলে বেগ শেষ বেগ বের করো, তাহলে এমন হবে। আর একটা ঘটনা ঘটতে পারে, সেটি হচ্ছে যে এই ঘটনাটাই ঘটতে পারে বন্দুকের ক্ষেত্রে। এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে যে কোনো একটা গুলি বন্দুক থেকে বের হয়ে গেল আর বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। এখন যখন বন্দুক আছে আমার হাতে নাই, কিন্তু আমি জাস্ট বলতেছি আমার হাতে আছে, তো এখন গুলিও আমার হাতে আছে, দুটোই স্থির। দুটোই যেহেতু স্থির তাহলে তাদের আদিবেগ শূন্য হয়ে যাবে। আদিবেগ শূন্য হলে যখন গুলিটা যাবে সামনের দিকে তখন বন্দুকটা কিন্তু পিছনের দিকে একটা ধাক্কা দেবে, দেয়ও কিন্তু তাই। কারণ আমরা নিউটনের তৃতীয় সূত্র কি বলেছিলাম যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে বন্দুকের ক্ষেত্রে এই সূত্রটা কেমন হবে আমরা একটু যদি দেখি। বন্দুকের ক্ষেত্রে তোমরা একটু দেখো, এখানে বন্দুকের ক্ষেত্রে হবে যেহেতু বন্দুকও স্থির এবং গুলিও স্থির, তাই এই দুইটা জিরো হয়ে যাবে আমাদের। তার মানে হচ্ছে জিরো ইকুয়াল, যদি আমরা এটাকে নেই দেখো m1 v1 প্লাস m2 v2, এটাকে যদি আমরা একটু ঘুরায় লিখি তাহলে কেমন হয় একটু চিন্তা করো তো, যে m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল 0। এই সমীকরণটাকে আমি যদি বন্দুকের সাথে তুলনা করি তাহলে কেমন হবে? ধরে নাও একটা বন্দুকের ভর হচ্ছে, বন্দুকের ভর হলো ক্যাপিটাল M এবং বন্দুকের বেগ, এটা এভাবে লিখছি, বন্দুকের বেগ হচ্ছে ক্যাপিটাল V। এখন গুলির ভর, তাহলে গুলির ভর যদি আমি ধরে নেই গুলির ভর স্মল m এবং গুলির বেগ যদি আমি ধরি স্মল v, তাহলে এই সমীকরণটা কেমন দাঁড়াবে? একটা অংশ হবে বন্দুকের, একটা হবে গুলির। বন্দুকের অংশ যদি হয় তাহলে কেমন হবে? ক্যাপিটাল mv প্লাস হবে স্মল mv ইকুয়াল 0। এই সমীকরণ দিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করতে হবে। যদি আমরা বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করি তাহলে ক্যালকুলেশনটা কেমন হবে? v ইকুয়াল প্লাস mv, ওইদিকে গেলে মাইনাস mv হবে এবং m গুণ অবস্থায় আসে গেলে ভাগ হবে। তাই যদি হয় তাহলে mv বাই m হবে এবং সেটা ঋণাত্মক হবে এবং পশ্চাৎ বেগটা ঋণাত্মক হবেও। এই যদি হয় আমাদের বন্দুকের ক্ষেত্রে, তাহলে আমাদের বন্দুকের ক্ষেত্রে যদি কোনো ধরনের গাণিতিক সমস্যা আসে আমাদের এই সূত্র দিয়ে সমাধান করতে হবে। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমরা সমাধান করতে পারবো তিনটা ভাবে। একটা হলো যদি বস্তুটা আলাদা আলাদা চলতে শুরু করে ধাক্কার পর তাহলে এমন হবে, যদি একসাথে চলতে শুরু করে এমন হবে, আর যদি বন্দুকের কথাটা উল্লেখ থাকে তখন কিন্তু এই সূত্র দিয়ে অঙ্কগুলো করতে হবে। এরপরেই দুটো প্রশ্ন খুবই বারবার আসছে, এই দুটো প্রশ্ন। একটি হচ্ছে
যে তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিপাদন এবং দ্বিতীয় সূত্র থেকে নিউটনের প্রথম সূত্রের প্রতিপাদন। আমি এই দুটো টপিকস একটু আলোচনা করতে চাই এই ভিডিওতে, কারণ এর পরের ভিডিওতে তোমরা জানো যে এই অধ্যায়ের শেষে ঘর্ষণটাকে আলোচনা করা আছে। ঘর্ষণের আলোচনা অনেক বড় একটা অংশ পেয়েছে এই অধ্যায়টাতে। আমি সুতরাং ঘর্ষণের উপর একটা ভিডিও করব। আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন এবং তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিপাদন। একটু মাথায় রাখো তোমরা, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন কেমন হবে এটি? এখন কোন সূত্র থেকে প্রতিপাদন করতে হবে? দ্বিতীয় সূত্র থেকে কোন সূত্র প্রতিপাদন করতে হবে? প্রথম সূত্র। এখন এই দুইটা সূত্র সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। দ্বিতীয় সূত্র হচ্ছে ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং প্রথম সূত্র হচ্ছে যদি বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। এখন দ্বিতীয় সূত্রটা আমরা জানি যে F ইকুয়াল ma। এখন ভরবেগের পরিবর্তনের হারটা বলের সমান, এখানে যদিও আমি ক্যালকুলেশন করে দেখিয়েছি কিভাবে সমান। এখন বল যদি আমি প্রয়োগ নাই করি, প্রথম সূত্রের দিকে যেতে হলে আমাকে ওই অংশটা বাদ দিতে হবে যে আমি বল প্রয়োগ করিনি। তাহলে কি হয়েছে, এখানে বল প্রয়োগ না করলে 0 হয়ে গেল। আর এখানে কি হবে, ma, বিকজ F ইকুয়াল 0। তাই যদি হয় তাহলে এখানে কিন্তু একটা মজার বিষয় আছে। আমি এটাকে ঘুরে নিচ্ছি, ma ইকুয়াল 0, এবং আমি আরেকটু যদি লিখি a ইকুয়াল 0, এখানে m ইজ নট ইকুয়াল 0। কেন? দুইটা রাশি গুণ অবস্থা থাকলে প্রতিটার মান 0 হয়, কিন্তু এখানে m ইজ নট ইকুয়াল কেন 0 হবে? বিকজ কোনো বস্তুরই ভর 0 হতে পারে না। কারণ তোমরা জানো পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়, বা বস্তুগুলোকে যদি ভাগ করা হয়, যেগুলো শক্তি শুধু তাদের ভর নেই। যেহেতু বস্তু কল্পনা করতেছি আমি, এবং এই নিউটনের সূত্রগুলো হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সের আওতায়, চিরায়ত বলবিদ্যা, এটা হচ্ছে বড় বস্তু নিয়ে আলোচনা, এবং আইনস্টাইনের আলোচনাগুলো হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। যেহেতু এখানে বস্তু নিয়ে আমাদের আলোচনা, তাই বস্তুর ভর থাকবে, আমরা ভরকে কখনোই শূন্য লিখতে পারি না। এখন আসা যাক, আমরা জানি ত্বরণের রাশিমালাটা কি জানি আমরা, v মাইনাস ইউ বাই টি ইকুয়াল 0। যেহেতু বল প্রয়োগ করি নাই, বস্তুর ভরবেগের পরিবর্তনও হয় নাই, তাহলে সময়টা 0 হয়ে যাবে। তাহলে টি 0-এর সাথে গুণ হলে 0 হবে, তার মানে v মাইনাস ইউ ইকুয়াল 0 হবে। এবং এটাকে চূড়ান্ত ক্যালকুলেশন করলে আমরা পাবো v ইকুয়াল ইউ, তার মানে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। এটি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন। এবারে আরেকটি জনপ্রিয় সূত্র আমি যেটা প্রতিপাদন করতে বলে, সেটি হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিপাদন। তো এটা মাথায় রাখতে হবে, লিখতে হবে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই F ইকুয়াল ma 0, কারণ F ইকুয়াল 0 প্রথম সূত্র মতে বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক বল 0 হতে হবে। এই হচ্ছে ক্যালকুলেশন। এরপরে আমরা যেটি যাব সেটি হচ্ছে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা আমরা কি জানি, যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে কোনো একটা বস্তুর উপর যদি আমি F1 পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে অন্য কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, ওই বস্তুটা আমাদের F2 পরিমাণ যদি বল দিয়ে দেয়, এবং এই দুটো সমান হলে কি হবে, F1 ইকুয়াল মাইনাস কি হবে, F2 হবে। কারণ হচ্ছে থার্ড লটাই তাই, এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। ইকুয়াল অ্যান্ড অপোজিট, সমান এবং বিপরীতমুখী। তাহলে আমরা তো জানি F ইকুয়াল ma, তাই আমরা এখানে লিখতে পারবো m1a1, এখানে লিখতে পারবো হচ্ছে মাইনাস m2a2, কারণ এটি দ্বিতীয় বস্তু, এটা m1 বস্তু আর এটি হচ্ছে m2 বস্তু। এখন কি হবে, এখন হচ্ছে m1 ঠিকই থাকবে। a সমান আমরা কি জানি, v মাইনাস ইউ বাই টি। প্রথম বস্তুর ক্ষেত্রে v1 u1 হবে, তাহলে v1 মাইনাস u1 বাই টি, এবং এখানেও একই রকম হবে। m2 ঠিক থাকলে আমাদের a সমান আমরা লিখতে পারবো v2 মাইনাস u2 বাই টি। এইটাকে যদি আমরা সরাসরি গুণ করে দিই, নিচে টি থাকবে, দুই দিকেই টি বাদ যাবে, তাহলে m1 কি হবে, m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল মাইনাস এসে, খুব কেয়ারফুলি ক্যালকুলেশন করতে হবে, মাইনাস m2 v2 মাইনাস m2 v2, মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস m2 u2। আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রে কি দেখছিলাম,
সেখানে আদি ভরবেগগুলো একদিকে ছিল, শেষ ভরবেগগুলো আর একদিকে। তার মানে আদি বেগগুলো আমাদের একদিকে করতে হবে এবং শেষ বেগগুলো একদিকে করতে হবে। তাই যদি করতে হয় তাহলে এখানে আছে দেখো m1 v1, এই মাইনাস m2 v2 এদিকে আসলে হবে প্লাস m2 v2 ইকুয়াল এখানে m2 u2 তো আগে থেকে আছে, মাইনাস m1 u1 ওইদিকে গেলে হবে m1 u1 প্লাস m2 u2। এখানে একটা কথা বলে রাখছি আমি কিন্তু উচিত আসলে এবং ক্যালকুলেশনের ধারাবাহিকতাও তাই যে এখানে যা থাকবে সেটা আগে লিখে এটা পরে লেখা, পরবর্তীতে আমরা এটাকে সাজিয়ে লিখবো। আমি একটা লাইন এখানে লিখলাম না, তোমরা লিখে নিও। এটাকে যদি আমরা একটু চেঞ্জ করি তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমরা পেয়ে যাব m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে আমার ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক সমীকরণ। তাহলে এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র তৃতীয় সূত্র থেকে প্রতিপাদন। আর একটু আগে আমরা যেটা করলাম সেটা হলো দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন। এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে নিউটনের সূত্র থেকে যেই ক্যালকুলেশনগুলো আছে সেগুলোকে আলোচনা করলাম। এই অধ্যায়ের শেষে তোমরা দেখবে। আর এই নিউটনের আরেকটি সূত্র আমি যেটা বলছিলাম, তোমরা জানো যে নিউটনের মহাকর্ষ সূত্র, সেখানে অভিকর্ষ নামে একটি বিষয় আলোচনা করা আছে তোমাদের বইয়ে। ছোট করে বলি আমি, অভিকর্ষ হলে একটা পৃথিবী আমরা কল্পনা। অভিকর্ষটা কি? অভিকর্ষ হচ্ছে যদি দুইটা বস্তুর আকর্ষণের মধ্যে দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু পৃথিবী হয় তাহলে ওই আকর্ষণ বলটাকে বলা হবে অভিকর্ষ। আর যদি দুইটাই বস্তু হয় মহাকর্ষ হবে। আর দুইটা বস্তুর মধ্যে পৃথিবী যদি কোনো বস্তুকে কোনো বল দ্বারা আকর্ষণ করে সেটা হবে অভিকর্ষ। তাহলে পৃথিবী এবং কোনো বস্তু, তোমরা এটা নিঃসন্দেহে বুঝতে পারতেছো দুইটার মধ্যে একটা পার্থক্য থাকবে। ধরো পৃথিবীর ভর ধরে নাও m, এবং বস্তুর ভর কি হবে? m হবে, ছোট স্মল m। এবং পৃথিবীর ভর এবং বস্তুর ভরের ব্যাসার্ধ পার্থক্য হবে। এখানে r হবে, পৃথিবীর ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে এই বস্তুর ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধ না দুইটা বস্তুর আমরা দূরত্ব দেখেছিলাম, তো এটা হবে ঘটনা। তাহলে ওই সূত্রটা কেমন হবে? আমি এর আগের ভিডিও দেখেছিলাম f সমান g m1 m2 বাই d স্কয়ার সমীকরণটা আমাদের ছিল। জিটাকে আমি এখানে লিখতে পারি। তো এখন এই সমীকরণটা কেমন হবে? f ইকুয়াল g m1 মানে হচ্ছে একটা পৃথিবী হচ্ছে আর একটা বস্তু হচ্ছে, সুতরাং এটা একটা হচ্ছে ক্যাপিটাল M আর একটা হচ্ছে স্মল m। d এর পরিবর্তে r আমি ধরে নিচ্ছি, r তারপর স্কয়ার। এখন এখানে একটা কথা বলে রাখছি, যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ এবং পৃথিবীর পৃষ্ঠেই কোনো বস্তু আছে, তাই এদের মধ্যবর্তী দূরত্বটাকে এখানে কল্পনা করা হয় না। কারণ আমরা মনে করি যে পৃথিবী পৃষ্ঠে যেহেতু আমরা বাস করি তাই বস্তুটা পৃথিবীতে লেগে আছে পৃথিবী পৃষ্ঠে, সুতরাং শুধু পৃথিবীর ব্যাসার্ধকে কল্পনা করা হয়। সত্যি বলতে বস্তুর আবার একটা কিন্তু ব্যাসার্ধ আছে। এই দুইটা ব্যাসার্ধকে নিয়ে ক্যালকুলেশন করা হয়। একটু উপক্লাস আসলেই দেখবে তখন আমাদের ক্যালকুলেশন করতে হবে r প্লাস এইচ বা r বা স্মল r ব্যবহার করতে হবে বস্তুর ব্যাসার্ধের ক্ষেত্রে। তো আমি এইচ ব্যবহার করতেছি, এখানে তা ব্যবহার না করে আমরা এই সূত্রে এসএসসি লেভেলে আমরা এটাকে মনে করব যে পৃথিবী পৃষ্ঠে বস্তুটা যেহেতু আছে তাই ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধটাই দূরত্ব। তাহলে এখানে r স্কয়ার, এটাকে ক্যালকুলেশন করতে পারো তোমরা। তো এটা হচ্ছে এটা সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র, এটা আলোচনা করা আছে। তোমরা এই দেখবে এই সূত্র থেকে এই অধ্যায় অঙ্ক করা লাগতে পারে। আর বল নিয়ে এই ধরনের ক্যালকুলেশন আসে। আমরা যদি এটাকে আর একটা লাইন বাড়াই তাহলে কেমন হতে পারে একটু দেখো তো। আমরা জানি আবার f সমান m এ, নিউটনের দ্বিতীয় সূত্র যেহেতু পড়লাম আজকে এটা বলা যায়। তাহলে f সমান m এ আমরা পড়ছি, m a f ইকুয়াল হচ্ছে m a। এখন m এটা g করে দিতে পারি আমি, কারণ হচ্ছে কি, যদি আমি যেহেতু অভিকর্ষ কল্পনা করতেছি তো পৃথিবী তো সবসময় একটা বল নিচের দিকে ক্রিয়া করতেছে, এটাকে অভিকর্ষ বল বলা হয় বা অভিকর্ষ ত্বরণ আছে, সেটা জি হবে অভিকর্ষ ত্বরণ। তো f সমান mg হবে। এটাকে যদি আমরা তাই করি mg করে ফেলি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, m বাই r স্কয়ার। এখন এই m আর এই m তো কাটা যাবে, তাহলে সমীকরণটা কেমন হবে? g ইকুয়াল g m বাই r স্কয়ার। এমনও হতে পারে সমীকরণটা, এভাবেও চাইতে পারে g এর রাশিমালা বের করো। এটা শুধু g ও বের করতে বলতে পারে, m ও বের করতে বলতে পারে। আসলে সমীকরণগুলোই হচ্ছে, যদি তিনটা রাশি দিয়ে সমীকরণ হয় তাহলে দুইটা রাশি মান থাকবে, একটা রাশি বের করতে হবে। যে চারটা হয় তিনটার মান দেওয়া থাকবে, একটা মান বের করতে হবে। এগুলো অনেক বেশি মজার। তোমরা এইভাবে ক্যালকুলেশনগুলো নিজেরাই করবে, প্র্যাকটিস করো। তোমরা একটু ভালো মতো পড়াশোনা করো। আমি পরবর্তী ভিডিওটা ঘর্ষণের উপর করব। তো ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনেই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো।